আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি ৩ ম্যাচের সিরিজের কালকে প্রথমটাতে মাঠে নামবে দুপুর ২টার দিকে। যেহেতু কারেন্ট বাঁচানো লাগবে সে ২টার দিকে খেলা দিয়েছে। টি-টোয়েন্টিটা সবসময় রাতে খেলা ছিল। তবে যে পরিমাণ প্রচন্ড গরম সেটা ২ টা টিমের জন্য প্রতিপক্ষ আরেকটা সেটা হলো গরম। বর্তমানে আগে ছিল বৃষ্টি প্রতিপক্ষ এখন কিন্তু গরম। সত্যিকার অর্থেই আপনি যদি দেখেন সাগরিকায় আপনার কক্সবাজারে অনেক পরিমাণ ৪০ প্লাস ৩৮ সবসময়ের জন্য এভারেজে থাকে। তার ভেতরে কিন্তু খেলা বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের। স্কোয়াডটা কেমন হবে, ২ টিমের স্কোয়াড কেমন হতে পারে এবং বলা চলে শক্তির দিক থেকে এগিয়ে কে আলোচনা করার চেষ্টা করব। সর্বোপরি প্রথমে ভিডিওতে একটা নাম বলে নেই, সেটা হচ্ছে যে সাকলাইনের নাম বলতে হবে। সাকলাইন এবং রিপনের জন্য বেস্ট থিম বলা চলে। এই সিরিজটা কিন্তু তাদের দুজনের জন্য অনেক স্পেশাল। মন থেকে বিশেষ করে সাকলাইনের জন্য দোয়া করি। গাফফার সাকলাইন ভালো কিছু করুক এবং বাংলাদেশে একজন পেস অলরাউন্ডার উঠে আসুক তার হাত ধরেই এবং সে অভাবটা পূরণ করুক। পাওয়ার হিটিংটাও যেমন করতে পারে, বোলিংটাও, সুইংটাই তার মেন অস্ত্র। কাজে লাগিয়ে যদি বাংলাদেশে ভালো একজন অলরাউন্ডার উঠে আসতে পারে তাহলে কিন্তু অনেকটাই বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। বাংলাদেশের যে স্কোয়াডটা দেওয়া হয়েছে তার ভেতর থেকে যদি আপনি স্কোয়াডটা সাজান ১১ জনের কেমন হতে পারে সেটা নিয়ে প্রথমে আমি এটা দিয়ে স্টার্ট করার চেষ্টা করব। তানজিদ তামিম। তবে আমি যদি মনে করি যে ওপেনিং এর যে বিষয়টা ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করে সেদিন এক চাচা যে ইন্টারভিউটা দিয়েছে আমার কাছে খুবই স্পেশাল লাগছে এবং খুব ভালো লাগছে। একজন দর্শক চাচা, তিনি কিন্তু বলেছে যে যদি সামনে বিশ্বকাপকে লক্ষ্য করে যদি ওপেনিং সাজানো হয় তাহলে কিন্তু তানজিদ তামিম এবং পারভেজ ইমনের বিকল্প নাই। এখন থেকে সেই ট্রাইটা করতে হবে। কারণ সাইফ ভালো, সাইফকে বলছি না যে খারাপ, সাইফ যথেষ্ট ভালো অলরাউন্ডার, সে কিন্তু ভালো করতে পারে। সো সেদিক বিবেচনা করলে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনকে কিন্তু ওপেনিং খেলানো উচিত। তো বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে? তানজিদ তামিম এবং সাইফ হাসান, যেহেতু ম্যানেজমেন্ট চিন্তা করছে এখন ওই পারভেজ হোসেন ইমন এবং তামিমকে দিয়ে ওপেনিং করাবে না, সো সেদিক থেকে সাইফের সাথে তানজিদ তামিমের সাথে একমাত্র সাইফই আসবে। লিটন দাস যেহেতু ডান হাত বাম হাতি কম্বিনেশনের কারণেও কিন্তু তানজিদ তামিম এবং সাইফ হাসান চলে আসে। যে জিনিসটা বাংলাদেশের কালচারে আগে থেকেই আছে যে ডান হাতি বাম হাতির জন্য ইমরুল কায়েসকে কত জীবনে অনেক ম্যাচ সুযোগ দেওয়া হয় না, যেটা আমার কাছে খুব স্যাড। পরবর্তীতে অনেক দেশ আছে কিন্তু তারা কিন্তু দুইজনই ডান হাতি এরকম ওপেনারও কিন্তু খেলায়, রানটাই বড় মুখ্য বিষয়। লিটন দাস, পারভেজ হোসেন ইমন ৪ এ, তৌহিদ হৃদয়, সোহান। এই সোহানের রিপ্লেসমেন্ট আমি সোহানকে চাই না টি-টোয়েন্টি স্কোয়াডে। আমি মনে করি যে সোহানের স্পটটা আমি যেহেতু আগে লিখছিলাম এখানে, সো সোহানের অবলিক দিয়ে অবশ্যই সোহানের রিপ্লেসমেন্ট 100% আমি চাবো। সোহানকে আমি কোনো ক্রমে দলে চাই না। মাহাদি থাকবে, সাইফুদ্দিন, সাকলাইন, নাসুম, শরীফুল। স্পেশালি যেটা আমি মনে করি যে সাইফুদ্দিন এবং সাকলাইন দুইজনের একসাথে রাখার যে বিষয়টা, আপনি যদি দেখেন সাইফুদ্দিন প্রপার কিন্তু ব্যাটিংটা অনেক সময় করতে পারে না। আপনি যদি দেখেন যে বোলিং এর হয়তোবা তাকে উইকেট পড়ে না অনেক সময়। অনেক সময় বাংলাদেশ ৩ উইকেটে ৪ উইকেটে খেলা শেষ করে দেয়। সেই সিচুয়েশনে তাই কিন্তু বাংলাদেশ ব্যাটিংটাও দিতে পারে না সাইফুদ্দিনকে। সো এই কারণে আমি যদি দেখেন প্রপার ব্যাটিং তামিম, সাইফ, লিটন, পারভেজ, হৃদয়, ৪ জন ৫ জন, সোহানের কথাই বললাম ৬ জন। শেখ মেহেদী মোটামুটি ভালো ব্যাট চালাতে জানে এবং বিপিএল এ যথেষ্ট ভালো করছে। মোটামুটি প্রপার যদি আপনি বলেন আপনি সাইফুদ্দিন সহ সাকলাইন সহ ৯ টা ব্যাটিং, যেখানে কিন্তু নাসুমও কিন্তু ভালো ব্যাট চালাতে পারে, বড় ছক্কা মারে। শরীফুলও কিন্তু মোটামুটি ছক্কা মারতে পারে। তো আপনি যদি টিমটার ব্যালেন্স দেখেন, আপনি বোলিং যদি দেখেন শুধু ব্যাটিংটা বাদ দিয়ে শরীফুল, নাসুম, সাকলাইন, সাইফুদ্দিন প্রপারে কিন্তু ৪ জন বোলার আপনি পাইলেন 100%। শেখ মেহেদী আরো স্পেশাল স্পিন আপনি সেখানে কিন্তু করাতে পারছেন। সো বোলিং সাইডটা কিন্তু আপনি এই যে পেস অলরাউন্ডার থাকলে টিমে যে সুবিধা আপনার হয় সেটা হচ্ছে যে ব্যাটিংটারও অভাব হবে না, আপনার বোলিংটারও অভাব হবে না। দুটোর কম্বিনেশনে সুন্দর একটা টিম সাজানো কিন্তু সম্ভব এবং এই অভাবটা কিন্তু পূরণ করে দেবে সাকলাইন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। দুইজনের জন্য কিন্তু চ্যালেঞ্জ। দুইজনকে রাখা এই কারণে যে মেন ভূমিকা যেটা পালন করবে সাকলাইন এবং সাইফুদ্দিন। সাইফুদ্দিন ব্যাটিংটা ভালোভাবে ক্যারি করতে পারবে, যদিও আমি সোহানকে চাই না, তারপরে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে মেবি ম্যানেজমেন্ট রাখার চেষ্টা করবে। বাট সোহানকে আমার একদমই পছন্দ না। কিপিংটা যথেষ্ট ভালো আছে, ব্যাটিং এর দিক থেকে একবারই চলে না, অচল। সো বারবার টিমে নেওয়ার পরেও তারা কিন্তু ব্যর্থ। ওরকম ভাবে নিজেকে মেলে ধরতে কখনোই পারেনি কিন্তু সোহান। নিউজিল্যান্ডের যে টিমটা আছে বাংলাদেশের স্কোয়াডের একাদশটা তো গেলই। নিউজিল্যান্ডের যে একাদশটা হওয়ার সম্ভাবনা, যেখানে দেখেন আপনি ক্লার্কের কথা যদি বলেন, টিম রবিনসনের কথা যদি বলেন, আপনি ক্লেভারের কথা যদি বলেন, আপনি নিক কেলির কথা যদি বলেন, জাকবের কথা যদি বলেন, আপনি মোটামুটি আমার কাছে মনে হয়েছে লাথাম ক্যাপ্টেন উইকেট কিপার
এবং ফক্সকোপকে রাখবে, কারণ ভালো পারফরমেন্স করেছে, যদিও ওয়ানডেতে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। স্ট্রিকনার থাকবে, ঈশ্বরদী 100% থাকবে, কারণ তাকে টি-20 খেলার জন্য কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে, এবং ঈশ্বরদীর থেকে কিছুটা কিন্তু খুব সাবধানে থাকতে হবে বাংলাদেশকে, কারণ ঈশ্বরদী বরাবরই কিন্তু বাংলাদেশের সাথে যথেষ্ট ভালো পারফর্মার, যথেষ্ট ভালো পারফর্ম করে। আরেকটা ব্যাটসম্যান টিম রবিনসনের থেকে কিন্তু কিছুটা, যদিও রবিনসনের একটি ইনজুরির আপডেট আমার কাছে আছে, তারপরে এই সিরিজে খেলবে কিনা বা এই ম্যাচটা খেলবে কিনা বলার অপেক্ষা রাখে না, তবে তার থেকে কিন্তু সাবধান 100% থাকার সম্ভাবনা কিন্তু থাকতে হবে। বাংলাদেশের যে স্কোয়াডটা দিয়েছে তাতে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের দুইটা যদি বিবেচনা করি আমি, সেদিক থেকে স্পেশালি আমার কাছে ব্যক্তিগত মতামত যে ভোটটা আমি দেবো বাংলাদেশকে আগায় রাখা যথেষ্ট বেটার হবে, কারণ পেস অলরাউন্ডার থেকে শুরু করে স্পিন অ্যাটাক, যদি নাসুম এবং মেহেদির কথা যদি স্পেশালি যদি বলেন আপনি, অনেকগুলো অলরাউন্ডার, যেখানে 10টা ব্যাটার শরীফুল্লাহ শেষ পর্যন্ত কিন্তু ছক্কা 4 মারতে পারে, ম্যাচ উইনিংও করেছে, এরকম রেকর্ডে কিন্তু শরীফুল্লাহ বিপিএল বলে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আছে। সো সেদিক থেকে বিবেচনা করলে, ব্যাটিং বোলিং বিবেচনা করলে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, বাংলাদেশ কালকে জিতুক এবং বাংলাদেশ কালকে জয় দিয়ে শুরু করুক, এই কামনাই করছি। সালাম আলাইকুম।